রেশিও অ্যানালিসিস এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবে আমাদের সেকশন বিতে। অনেকটাই লেন্দি চ্যাপ্টার বলতে পারিস, অনেক কিছু মাথায় রাখতে হবে। এবং রেশিও অ্যানালিসিস চ্যাপ্টার যদি বেস্ট হয়তো তুমি করতে চাও, প্রথম তোমাকে কোম্পানি ব্যালেন্স শিটের যে হেডস অ্যান্ড সাবহেডস এবং তাদের আন্ডারে কি কি আইটেমস আসে এগুলো সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ওই পার্টে যদি কোনো একজন স্টুডেন্ট উইক থাকে তাহলে রেশিও অ্যানালিসিস কিন্তু সে ফিল করতে পারবে না। ওকে, তো রেশিও অ্যানালিসিস আমরা বলতে পারি যে ইট ইজ অলসো টুলস টু অ্যানালাইজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কম্পারেটিভ কমন সাইজ যেমন একটা টুলস, কম্পারেটিভ স্টেটমেন্ট দিয়ে আমরা কি ফিল করতে পারি যে একটা কোম্পানি ট্রেন্ড কি, কোম্পানি আরো বেটার পারফর্ম করছে না কোম্পানি লাস্ট ইয়ারের কম্পারিজনে উইক পারফরমেন্স হয়েছে। তো একটা কোম্পানির পারফরমেন্সের ট্রেন্ডটাকে যেমন কম্পারেটিভ স্টেটমেন্ট দিয়ে অ্যানালিসিস করি, সিমিলারলি রেশিও অ্যানালিসিসও কিন্তু একটা কোম্পানি সম্পর্কে আরো মোর মিনিংফুল ডিটেলস আমাদের দেয়। কিভাবে দেয় একটা এক্সাম্পল দিয়ে আগে ফিল করি, তারপর আমরা আসবো সামস পোর্শনে। ধরো আমরা জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে মেনলি দুটো জিনিস কভার হচ্ছে, যদিও তিনটে জিনিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। একটা হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিট, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো সিএফএস। এই তিনটেকে আমরা ইন টুগেদার উই সে দিস আর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থ্রু আমরা কি জানতে পারি, একটা কোম্পানি বছরে কত টাকা প্রফিট করেছে, তাই তো? ধরো আজকে দুটো কোম্পানি আছে, কোম্পানি এক্স অ্যান্ড কোম্পানি ওয়াই। তুমি প্রফিট দেখছো, প্রফিট দেখবার জন্য তুমি কি কোম্পানির স্টেটমেন্ট অফ পিএল চেক করছো। এক্স এর প্রফিট হচ্ছে সে 10 লাখ, আর ওয়াই এর প্রফিট দেখতে পাচ্ছ 12 লাখ। তাহলে যদি এক্স্যাক্টলি আমরা প্রফিটটাকে দেখি, তাহলে কোন কোম্পানি আমার কাছে বেটার মনে হবে? যে কোম্পানিতে বেশি প্রফিট দিচ্ছে, আমি কোন কোম্পানিকে চুজ করবো? আমার মনে হবে কোম্পানি ওয়াই ইজ বেটার বিকজ এর প্রফিট হচ্ছে 12 লাখ। এবার দেখ, প্রফিটের পাশাপাশি যদি আমি এটাও দেখি, ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে এর 80 লাখ, আর এর ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 140 লাখ। এবার যদি আমি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ক্যালকুলেট করি, আমার যত টাকা ক্যাপিটাল এমপ্লয়েড আছে তার রেসপেক্টে রিটার্ন কত, তার মানে চিন্তা করবো যে 80 লাখের রিটার্ন এসছে এক্স কোম্পানির কত, 10 লাখ। সো 10/80 ইন্টু 100, সেটা করলে আমার কত হচ্ছে, 10/80 ইন্টু 100 পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 12.5%। আর যখন 12 লাখ 140 লাখের ক্যাপিটালে 12 লাখ প্রফিট আসছে, তখন আমার প্রফিট পার্সেন্টেজ কি দাঁড়াচ্ছে, 12/140 ইন্টু 100, ইটস অ্যারাউন্ড 8.5 বা 8.57%। এবার যদি বলি কোন কোম্পানিটা বেটার, এক্স না ওয়াই? এক্স হচ্ছে যত টাকা বিজনেসে ক্যাপিটাল ইউজ হচ্ছে তার রেসপেক্টে 12.5, মানে 100 টাকার ক্যাপিটালে 12.5 প্রফিট দিচ্ছে, আর ওয়াই কোম্পানি 100 টাকার ক্যাপিটালে 8 রুপিস 8.5 প্রফিট দিচ্ছে। তখন কিন্তু আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেল, তখন আমার মনে হলো এক্স ইজ আ বেটার আর্নিং কোম্পানি। তার মানে আমি কি বোঝাতে চাইলাম, যখন শুধুমাত্র আমরা প্রফিটকে দেখছি তখন কিন্তু আমার মনে হয়েছিল কি ওয়াই ইজ বেটার দ্যান এক্স, কিন্তু যখনই আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখলাম তখন আমরা ফিল করলাম যে এক্স কোম্পানির ক্যাপিটাল এমপ্লয়েডের এগেনস্টে রিটার্নটা অনেক বেশি। তাহলে এক্স্যাক্ট ফিগার কিন্তু আমাদের এক্স্যাক্ট প্রফিটকে দেখে আমার মনে হয়েছিল ওয়াই ওয়াজ বেটার, কিন্তু যখন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমি ক্যালকুলেট করলাম তখন আমি কারেক্ট ডিসিশনে এলাম যে না, ওয়াই না, এক্স ইজ বেটার। তার মানে এই যে ব্যালেন্স শিট বা পিএল যেটা একটা কোম্পানি বছরের শেষে তৈরি করে, সেখানে অ্যাসেটস লায়াবিলিটি বছরের শেষ দিনে কি আছে সেটা জানা যায়, বছরের প্রফিটটুকু জানা যায়, কিন্তু রেশিও যতক্ষণ না করছি, এটা কি করলাম, এটা অ্যাকচুয়ালি আমি দুটো নাম্বারকে রিলেট করলাম কি ক্যাপিটাল এমপ্লয়েডের এগেনস্টে প্রফিটটা কতটা। এই রেশিওটা যতক্ষণ না করলাম ততক্ষণ কিন্তু আমি কারেক্ট ডিসিশন আসতে পারলাম না। তাই বলা হচ্ছে যে ব্যালেন্স শিট বা পিএল যে ইনফরমেশন আমাদের দেয় সেটা
অনেক সময় কি হয়, কারেক্ট ডিসিশন নেওয়ার জন্য শুধুমাত্র ব্যালেন্স শিট বা পিএল এর ওই এক্সাক্ট ইনফরমেশন বা ফিগার ফ্রুটফুল হয় না, এফেক্টিভ হয় না। তখন আমাদের কি হয়, বিভিন্ন রেশিও ক্যালকুলেশন করে কোম্পানি সম্পর্কে কারেক্ট ডিসিশন নিতে হয়। Therefrom we feel the need of ratio analysis. তাহলে রেশিও অ্যানালিসিস কি? এটা একটা টুলস যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আরো বেটার ওয়েতে আমরা অ্যানালিসিস বা বেটার ওয়েতে আমরা ফিল করতে পারি। যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর জন্য শুধুমাত্র ব্যালেন্স শিট বা পিএল এর এক্সাক্ট ফিগারকে নিলে হবে না, আমাদের বিভিন্ন রকম রেশিও ক্যালকুলেট করে দেখতে হবে, তবে আমরা কারেক্ট ডিসিশনে যেতে পারবো। সেখান থেকে আমরা রেশিও অ্যানালিসিসের নিডটা ফিল করলাম। এবার আমাদের বেসিক্যালি তাহলে রেশিওকে আমরা কি বলতে পারি? রেশিও ইজ বেসিক্যালি দ্য রিলেশন বিটুইন টু নাম্বারস। এবার আমাদের কিছু রেশিও আছে যেটাকে বলে ব্যালেন্স শিট রেশিও, কিছু রেশিও যেটাকে বলে ইনকাম স্টেটমেন্ট রেশিও, কিছু রেশিও যেটা হচ্ছে মিক্সড রেশিও। ব্যালেন্স শিট রেশিও কোনগুলো বলতো? যেখানে যে দুটো নাম্বারকে আমি রিলেট করছি সেটা যদি ব্যালেন্স শিট রিলেটেড হয় তাহলে সেটাকে আমরা বলি কি ব্যালেন্স শিট রেশিও। যে দুটো নাম্বারকে রিলেট করছি সেটা যদি শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট রিলেটেড হয় তাহলে বলি সেটা ইনকাম স্টেটমেন্ট রেশিও। আর যদি দেখি যে দুটো নাম্বারকে আমরা রিলেট করছি একটা হচ্ছে ব্যালেন্স শিট থেকে আর একটা হচ্ছে পিএল থেকে, তখন সেটাকে আমরা বলি দ্যাট ইজ মিক্সড রেশিও। যেমন ধর একটা বিজনেস আমি বললাম যে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে রিলেশনটা কি? কারেন্ট অ্যাসেট ব্যালেন্স শিটে, কারেন্ট লায়াবিলিটিও ব্যালেন্স শিটে, তো ব্যালেন্স শিটের দুটো নাম্বারকে আমি রিলেট করে বোঝার চেষ্টা করছি, সেটাকে বলবো কি ব্যালেন্স শিট রেশিও। যখন শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট, ভাই প্রফিট সেলের কত পার্সেন্ট, প্রফিট সেল দুটো এলিমেন্টই দুটো নাম্বারই কি ইনকাম স্টেটমেন্টের পার্ট, সেটাকে বলবো ইনকাম স্টেটমেন্ট রেশিও। আর যখন একটা হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম আর একটা পিএল এর আইটেম নিয়ে আমরা রিলেশন দেখছি, তখন সেটাকে আমরা বলছি কি দ্যাট ইজ আ মিক্সড রেশিও। সেই তিনটে টাইপের রেশিও হয়। এবার আমাদের সিবিএসসি কারিকুলাম অনুযায়ী রেশিওস যত আছে সেই রেশিওসকে আমরা চারটি ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি এবং প্রত্যেকটা রেশিও থেকে আমরা স্পেসিফিক কিছু ডিসিশন নিয়ে থাকি। চারটে টাইপের রেশিও। প্রথম যে টাইপ অফ রেশিও সেটাকে আমরা বলি লিকুইডিটি রেশিও। সেকেন্ড টাইপকে আমরা বলছি সলভেন্সি রেশিও। থার্ড টাইপকে আমরা বলছি অ্যাক্টিভিটি রেশিও বা যেটাকে আমরা টার্নওভার রেশিও বলি। অ্যাক্টিভিটি রেশিও বা টার্নওভার রেশিও আমরা বলে থাকি। আর 4 নম্বর টাইপ হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও। সো অল দ্য রেশিওস কে আমরা এই চারটি ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। লিকুইডিটি রেশিও কি? লিকুইডিটি রেশিও হচ্ছে একটা কোম্পানি তার শর্ট টার্ম ডেট পে অফ করতে কতটা কেপেবল সেটা আমরা মেজার করি থ্রু লিকুইডিটি রেশিও। আমি রিপিট করছি, লিকুইডিটি রেশিও হেল্পস আস টু মেজার the short term debt payoff capacity of a company। একটু বলি এই শর্ট টার্ম ডেট পে অফ ক্যাপাসিটি মানে কি? আজকে ধরো একটা কোম্পানি এক্স লিমিটেড, একটা কোম্পানি এক্স লিমিটেড কি তৈরি করে? ফার্নিচার তৈরি করে। ফার্নিচার তৈরি করতে গেলে কি লাগে? অ্যাজ র মেটেরিয়াল ইট নিডস উড, এবং উড কার কাছ থেকে কেনে? সাপ্লায়ারদের কাছ থেকে কেনে। এবার ধরো কোন একটা সিচুয়েশনে এক্স লিমিটেড তার সাপ্লায়ারকে বলছে যে আমাকে 50 লাখ টাকার উড সাপ্লাই করো অন ক্রেডিট, ধারে মাল দিতে বলছে। কাকে? সাপ্লায়ারকে। তো সাপ্লায়ার যখন ধারে এক্স লিমিটেডকে বিক্রি করবে তখন সাপ্লায়ারের কিন্তু একটা ভয় আছে যে ধার তো আমি দেবো কোম্পানিকে, কোম্পানি পে অফ করতে পারবে তো? তাহলে কোম্পানির পে অফ ক্যাপাসিটিটাকে মেজার করবার দরকার আছে। এবার এক্স লিমিটেড দিতে পারবে কি পারবে না সেটা কিসের উপর ডিপেন্ড করবে? এক্স লিমিটেডের দুটো রেশিও ক্যালকুলেট করবে। এক্স লিমিটেডের ব্যালেন্স শিট তো এখন তো প্রত্যেকটা কোম্পানি তার ব্যালেন্স শিটকে আপলোড করে,
প্রত্যেকটা কোম্পানি বছরের শেষে যখন অ্যানুয়াল রিপোর্ট তৈরি হয়ে যায় তার ব্যালেন্স শিট পিএল ডিটেলস আপলোড করে, সেটা যে কেউ চাইলে দেখতে পারে। তাহলে সাপ্লায়ার কি করবে, এক্স লিমিটেডের ব্যালেন্স শিটটাকে ডাউনলোড করবে সিস্টেম থেকে, অনলাইন থেকে। ব্যালেন্স শিটটাকে ডাউনলোড করার পর এক্স লিমিটেড সাপ্লায়ার কি করবে, দুটো জিনিস দেখবে। এক নম্বর দেখবে যে এক্স লিমিটেডের কারেন্ট রেশিও কি পজিশন, আর দু নম্বর দেখবে লিকুইড রেশিও কি পজিশন। কারেন্ট রেশিও কি দেখবে, কে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটস কত টাকার আছে আর কারেন্ট লায়াবিলিটি কত টাকার আছে। সাপোজ ধরো এক্স লিমিটেডের ব্যালেন্স শিটে দেখলো কারেন্ট অ্যাসেটস আছে 20 lakhs আর কারেন্ট লায়াবিলিটি আছে 5 lakhs। তাহলে এখান থেকে রেশিওটা কি ডিরাইভ করলো, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে রেশিও ডিরাইভ করলো 4:1। তার মানে 1 টাকার কারেন্ট লায়াবিলিটির এগেনস্টে এক্স লিমিটেডের কারেন্ট অ্যাসেট কত আছে, 4 টাকা। তার মানে সাপ্লায়ার বুঝে গেল যে এক্স লিমিটেডের লিকুইডিটি পজিশন স্ট্রং। কেন না, কারেন্ট রেশিওটা 4:1 হয়েছে, মানে 1 টাকার কারেন্ট লায়াবিলিটি এগেনস্টে 4 টাকার কারেন্ট অ্যাসেটস আছে। অ্যাসেটস দিয়েই তো লায়াবিলিটি পে অফ হয়। তার মানে এই কোম্পানি কিন্তু তার শর্ট টার্ম ডেট পে অফ করতে অনেক বেশি ক্যাপেবল। ইভেন আমরা যখন কোনো বন্ধু, ধরো সাহিল আজকে মাহফুজের কাছ থেকে ধার চাইছে, ভাই মাহফুজের আমাকে 500 টাকা দে, তখন মাহফুজেরও কিন্তু ওর ডেট পে অফ ক্যাপাসিটি মেজার করে কিভাবে, ওর প্রিভিয়াস পারফরমেন্স দেখে যে এর আগে টাকা ধার নিয়ে ও টাকা সময় মতো দিয়েছিল কিনা। মাহফুজুর এটাও দেখবে যে ওর টাকার সোর্সটা কি, ফ্যামিলিতে ওর বাবা টাকা চাইলেই কি দেয়, ওর পকেট মানি থাকে, কারণ ওর সাথেও মিশেছে, ওকে জানে চেনে যে ওর টাকা ধার নিলে সেই টাকাটা শোধ করতে পারবে কিনা। তো এইটাকেই বলা হচ্ছে যে কোনো কোম্পানি তার শর্ট টার্ম যে ডেট, সেই ডেট পে অফ করতে কতটা কেপেবল, সেটা কোন রেশিও দিয়ে মেজার করা যায়, ওই কোম্পানির লিকুইডিটি রেশিও। আর লিকুইডিটি রেশিওর মধ্যে দুটো রেশিও আসে, একটা কোম্পানির কারেন্ট রেশিও, যেটা আমি অলরেডি বলে ফেললাম যে কি করে মেজার করা হয়, কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। আর লিকুইড রেশিও অনেকে যেটাকে বলে কুইক রেশিও, বা যেটাকে বলে অ্যাসিড টেস্ট রেশিও, একই কথা কিন্তু, একটা রেশিওকে যার নাম লিকুইড তার নাম কুইক, তার নাম অ্যাসিড টেস্ট রেশিও। এখানে কি করা হয়, কারেন্ট অ্যাসেটস থেকে ওই কোম্পানির ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্সকে বাদ দেওয়া হয়, দিয়ে আর নিচে কারেন্ট লায়াবিলিটি। বা অনেকে বলে এই যে ফর্মুলাটা আমি লিখেছি, সিএ মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স বাই সিএল, অর আমি লিখতে পারি লিকুইড অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। এবার বলবি তাহলে দুটো রেশিও, এই দুটো রেশিও কোন রেশিওর আন্ডারে আসছে, ইট কামস আন্ডার লিকুইডিটি রেশিও। ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ লিকুইডিটি রেশিও, কি বলা উচিত, লিকুইডিটি রেশিও হচ্ছে দোজ which basically measure a company's short-term debt payoff capacity. Under liquidity ratio, we calculate two ratios. One is liquid and another is current ratio. Current ratio formula ki, that's very easy. ওই কোম্পানির কারেন্ট অ্যাসেটটাকে উপরে রাখো, কারেন্ট লায়াবিলিটিকে নিচে রাখো, ডিভাইড করে যেটা আসছে সেটা, দ্যাট ইজ টু 1। আর লিকুইড রেশিওতে আমরা দেখ ওই কোম্পানির টোটাল কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিকে বাদ দিচ্ছি। তাহলে কারেন্ট অ্যাসেট আর লিকুইড অ্যাসেটের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে, দেখো ইনভেন্টরিকে ক্যাশে, লিকুইড অ্যাসেট মানে যেটা মানে প্রিপেইড এক্সপেন্স বা ইনভেন্টরি, এই দুটো ছাড়া সমস্ত কারেন্ট অ্যাসেটকে আমরা বলছি লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেট যেটা সহজে ক্যাশে কনভার্ট করা যায়, মানে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে তোমার কি কি থাকছে, ক্যাশ, ব্যাংক, বিল রিসিভেবল, ডেটার্স, এই সমস্ত কিছু আছে। তার মধ্যে ইনভেন্টরি আর প্রিপেইড এক্সপেন্সকে মনে করা হয় যে এগুলো ইনস্ট্যান্ট ক্যাশে কনভার্ট করা যায় না। তোমার কাছে যদি ইনভেন্টরি থাকে, সেই ইনভেন্টরি সাবজেক্ট টু সেল, সেটা বিক্রি হবে তবে সেটা ক্যাশে কনভার্ট হবে। আবার যদি ক্রেডিটে সেল হয় কি হবে, প্রথমে ইনভেন্টরি বিক্রি হয়ে ডেটাস তৈরি হবে, সেই ডেটাস থেকে কালেকশন হবে তবে ক্যাশে কনভার্ট হবে। তার মানে ইনভেন্টরি ক্যাশে কনভার্সনটা একটু ডিলে হয় কম্পারেটিভলি। প্রিপেইড এক্সপেন্স তো ক্যাশে কনভার্ট হবেই না, কারণ ওটা তো আগাম এক্সপেন্স তুমি করে রেখো যেটা ফিউচারে বেনিফিট পাবে। সেই জন্য প্রিপেইড এক্সপেন্স বা ইনভেন্টরিকে আমরা কি বলি না,
কারেন্ট অ্যাসেট বলি, বাট দ্যাট ইজ নট লিকুইড অ্যাসেট। ঠিক আছে, লিকুইড অ্যাসেটের মধ্যে তাহলে মেনলি কারা আসছে? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, ডেটার্স, এগুলোকে আমরা লিকুইড অ্যাসেট বলছি। এবার আমাদের এই কারেন্ট রেশিও এবং লিকুইড রেশিওর ওপর বেস করে সামস করতে হবে, বিভিন্ন টাইপের সামস। তাহলে কারেন্ট রেশিওর ফর্মুলা ক্লিয়ার? লিকুইডিটির মধ্যে আমাদের দুটো রেশিও আসছে, কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও। সো কারেন্ট রেশিও ইকুয়ালস টু, আমরা লিখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেটস লাইবিলিটি। এবার যদি বলি একটা কোম্পানির কারেন্ট অ্যাসেটস কোনগুলো? আমরা ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটস এর একটা হেড পড়েছি না, যে হেডের আন্ডারে কতগুলো সাবহেড থাকে? কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে কতগুলো সাবহেড? অ্যাসেটস এর দুটো হেড, নন কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট অ্যাসেটস। আর কারেন্ট অ্যাসেটস এর নাম্বার অফ সাবহেডস হচ্ছে 6টা। আমি বলছিলাম না ব্যালেন্স শিট তোমাকে লার্ন করতে হবে, কারণ তোমাকে জানতে হবে যে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কারা আসে। একটা বাচ্চা যদি ব্যালেন্স শিট ভালো করে রেডি না করে, সে রেশিও এনজয় করবে না। আমি বারবার বলছি, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার লিঙ্কড। তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে জানতে হবে কি কি? কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সেস এবং আদার কারেন্ট অ্যাসেটস। এই সব মিলিয়ে হয় টোটাল কারেন্ট অ্যাসেটস। কারেন্ট লায়াবিলিটির মধ্যে কি 4টে সাবহেড? শর্ট টার্ম বরোইংস, ট্রেড পেয়েবল, আদার কারেন্ট লায়াবিলিটি, শর্ট টার্ম প্রভিশনস। সেগুলো নিয়ে হয় কারেন্ট লায়াবিলিটি। তো এগুলো যদি তুমি লার্ন না করো, তোমাকে ব্যালেন্স শিট বলে দেবে, তুমি ব্যালেন্স শিট থেকে আইডেন্টিফাই করতে পারবে না। যদি ব্যালেন্স শিট ফরম্যাটে দেয় তাহলে তো বুঝে গেলে এটা কারেন্ট অ্যাসেট, এটা কারেন্ট লায়াবিলিটি, কিন্তু অনেক সময় র্যান্ডমলি ডেটা দিয়ে দেয়, তখন তোমাকে জানতে হবে যে এটা কারেন্ট লায়াবিলিটির আন্ডারে আসে, নাহলে তুমি রেশিওটা ক্যালকুলেট করতে পারবে না। এবার একটা জিনিস বল, যেমন আমার এক্সাম্পলে কারেন্ট রেশিওটা কত হয়েছিল? 4:1। তো এটা ভালো। তাহলে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড আইডিয়াল কারেন্ট রেশিওটা কি, যেটাকে মনে হয় ঠিকঠাক? সেটা হচ্ছে 2:1। আইডিয়াল কারেন্ট রেশিও হাফ অফ না, 2:1 মানে হাফ অফ না, মানে 1 টাকার কারেন্ট লায়াবিলিটি এগেইনস্টে 2 টাকার কারেন্ট অ্যাসেটস। সেটা হাফ অফ বোঝায় না। হাফ অফ বলতে কি বোঝায় বলতো? 1:1। 1:1 কার আইডিয়াল বলতো? 1:1 হচ্ছে লিকুইড রেশিওর আইডিয়াল। সো কারেন্ট রেশিওর আইডিয়াল কি? 2:1। মানে 2:1 কে স্ট্যান্ডার্ড ভাবা হয় কি 1 টাকার কারেন্ট লায়াবিলিটি এগেইনস্টে যদি 2 টাকার কারেন্ট অ্যাসেট থাকে, দ্যাট ইজ গুড ফর আ কোম্পানি। তার চেয়ে বেটার, ভালো। কিন্তু 2:1 এর থেকে যদি কারেন্ট রেশিও কম হয়, তাহলে আমরা বলি তার লিকুইডিটি উইক আছে। লিকুইডিটি উইক মানে সে যদি শর্ট টার্মে কারো কাছ থেকে ধার নেয়, সেই ধার শোধ করতে অনেক টাইম লাগবে বা কেপেবল না, রিস্ক আছে তার কাছে। তখন ক্রেডিটার্সটা কি করবে? তাকে ধারে মাল বেচবে না। তারা চিন্তা করবে কে কে ধারে মাল দিলে এ টাকা আমায় নাও দিতে পারে। বুঝতে পারছিস? সো দুটো আইডিয়াল রেশিও আমি বললাম, কারেন্ট রেশিওর আইডিয়াল হচ্ছে 2:1 আর কুইক রেশিওর আইডিয়াল হচ্ছে 1:1। এবার আমরা বুক থেকে সামস করি যে কি ধরনের সামস। আজকে আমরা বেসিক্যালি কারেন্ট রেশিও আর কুইক রেশিও নিয়ে থাকবো। এর উপর বেস করে অনেক টাইপের সামস হয়। প্রথম টাইপ 1 সামস, যেখানে তোমাকে কি কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পলস বলে দেবে। তোমাকে জাস্ট ফিল্টারিং করতে হবে যেগুলো কারেন্ট অ্যাসেটসে যাবে, এগুলো কারেন্ট লায়াবিলিটি। ওপরে নিচে বসিয়ে ডিভাইড করে দিলে রেশিও বার করে দিলে। টাইপ 1, দ্যাট ইজ সিম্পল টাইপ সামস। টাইপ 2 সামস, যেখানে তোমায় মিসিং ফিগারের আইটেম বার করতে হবে। মিসিং ফিগার মানে তোমাকে বলে দেবে যে একটা কোম্পানির কারেন্ট রেশিও ধরো 3:1, কারেন্ট অ্যাসেট বলে দিয়েছে বার করো কারেন্ট লায়াবিলিটি কি, বা কারেন্ট লায়াবিলিটি বলে দিয়েছে বার করো কারেন্ট অ্যাসেট কি, বা ইনভেন্টরি প্রিপেড এক্সপেন্স বলে দিয়ে বললো কারেন্ট লায়াবিলিটি বার করো। এইভাবে কোনো মিসিং ফিগার বার করতে বলতে পারে। তাহলে একটা হচ্ছে কি টাইপ 1 বললাম, সিম্পল টাইপ, যেখানে আইটেমস বলে দেবে, জাস্ট ওপর নিচে লিখলেই রেশিও ক্যালকুলেট হয়ে যাবে। টাইপ 2 হচ্ছে কি মিসিং ফিগার, মিসিং আইটেমস বার করা, যেখানে ইকুয়েশন ফর্ম করে করতে হয়। টাইপ 3 সাম, যেখানে তোমাকে এটা বলতে হবে যে ইনক্রিজ না ডিক্রিজ। তোমাকে একটা সিচুয়েশন বলে দেবে যে ধরো একটা কোম্পানির কারেন্ট রেশিও এই, এবার দিয়ে বলবে একটা ট্রানজাকশন দিয়ে বলবে বলো এই ট্রানজাকশনটা এই রেশিওকে কিভাবে এফেক্ট করছে।
এই ট্রানজাকশনের ফলে এক্সিস্টিং কারেন্ট রেশিওটা বাড়বে, কমবে না সেম থাকবে। এই তিনটে টাইপের সামস আমরা এই লিকুইডিটি রেশিওর আন্ডারে শিখবো। টাইপ 1 কি বললাম, ভেরি সিম্পল টাইপ, অ্যাসেট লায়াবিলিটি বলা থাকবে, শুধু একজন স্টুডেন্টকে জানতে হবে কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা কারেন্ট লায়াবিলিটি, ওপর নিচে বসিয়ে ডিভাইড করে দাও। টাইপ 2 একটু কায়দা করবে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ইউজ করে তোমাকে মিসিং আইটেম বার করতে হবে। আর টাইপ 3 তোমাকে একটা এক্সিস্টিং কারেন্ট রেশিও বলে দেবে যে একটা কোম্পানির কারেন্ট রেশিও এটা আছে, এবার একটা পার্টিকুলার ট্রানজাকশন বলে দিয়ে বলবে বলো এই ট্রানজাকশনটা এই রেশিওকে কিভাবে এফেক্ট করে, ওটাকে বাড়িয়ে দেবে, ওটাকে কমিয়ে দেবে, না ওটাকে সেম রাখবে। বুক থেকে এই তিনটে টাইপের সামস আমাদের কভার করতে হবে। বুকে এসো, পেজ নাম্বার 5.133। Question number 1 পেয়েছি সকলে? পেজ নাম্বার 5.133, question number 1 পেয়েছি সকলে সামস? দেখ কি বলছে, from the following particulars compute the current ratio। আমাকে কারেন্ট রেশিও ক্যালকুলেট করতে বলেছে। রেশিও চ্যাপ্টারে একটা কথা বলবো, যে রেশিও তোমাদের ক্যালকুলেট করতে বলো প্রথম লাইনে তোমরা ফর্মুলাটাকে লিখে নেবে। তো কিভাবে সলভ করব, ফার্স্ট আমি লিখে নিচ্ছি যে কারেন্ট রেশিও ইকুয়ালস টু হোয়াট, কারেন্ট অ্যাসেটস, ইয়েস, কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট। অনেক বাচ্চা জিজ্ঞাসা করে স্যার আপনি যেমন শর্টকাট লিখছেন সিএ বাই সিএল, প্র্যাকটিসের সময় করতে পারো তবে এক্সামের সময় অ্যাভয়েড করা ভালো। কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি, কারণ একটা বাচ্চা যখন ফুল মার্কস পেতে চায় তখন কিন্তু এক্সামিনার এই সবগুলো দেখে যে কেন অ্যাব্রিভিয়েশন ইউজ করেছে, ফুল কেন লেখে, হাফ মার্কস কেটে নিল, তাহলে ফুল মার্কসটা তারা হলো না। সুতরাং যারা একদম চ্যাম্প, যারা আউট অফ 100 টার্গেট করছো তারা কিন্তু পুরো কথা লিখবে, পুরো রিস্ক নেবে না। আর অবশ্যই ফর্মুলা লিখবে, ফর্মুলা লিখবার জন্য একটা ক্রেডিট। এইবার পরের লাইনে গিয়ে কারেন্ট অ্যাসেটস কোনগুলো সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি কারেন্ট অ্যাসেটস? নন কারেন্ট। ইনভেন্টরি তো লিখি ইনভেন্টরি। নেক্সট কি আছে বল, ট্রেড রিসিভেবল ও কারেন্ট অ্যাসেটস, আমি শর্টে লিখছি টিআর। কারেন্ট ইনভেস্টমেন্ট, ইয়েস কারেন্ট ইনভেস্টমেন্ট। নেক্সট ট্রেড পেয়েবল তো কারেন্ট লায়াবিলিটির পার্ট, সো নিচে লিখি ট্রেড পেয়েবল। ট্রেড পেয়েবলের আন্ডারে দুটো আইটেম আসে, কি কি রে, খুব কমন। ট্রেড পেয়েবল বলতে কি কি বোঝায়, ক্রেডিটার্স আর হচ্ছে বিলস পেয়েবল। আর ট্রেড রিসিভেবল এর মধ্যে কারা আসে, ডেটার্স আর বিল রিসিভেবল। ফাইন, ট্রেড পেয়েবল, তারপর হচ্ছে কি দেখ লং টার্ম বরোইংস তো নন কারেন্ট, শর্ট টার্ম বরোইংস আসবে, শর্ট টার্ম বরোইংস। নেক্সট কেন, প্রভিশন ফর ট্যাক্স, শর্ট টার্ম প্রভিশন আছে না, ওর আন্ডারে আসে কারেন্ট লায়াবিলিটি, প্রভিশন ফর ট্যাক্স। আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স তো কারেন্ট লায়াবিলিটি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কি লায়াবিলিটি, অ্যাসেটস। তার মানে ফিল করতে পারছিস যে যে বাচ্চা ব্যালেন্স শিট ভালো করে গ্রিড করেনি তাই কিন্তু এখানে আনইজি, আনকমফোর্টেবল ফিল করবে, কারণ সে বলতেই পারবে না যে প্রভিশন ফর ট্যাক্স কি, জানতে হবে তো ব্যালেন্স শিটে হেডস অফ ইট। এবার আমি ভ্যালু পুট করব। ইনভেন্টরি কত আছে রে একটু বল, ট্রেড টিআর কত আছে, কারেন্ট ইনভেস্টমেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 5, আর নিচে টিপি 46, এসটিপি এসটিবি 20, short term borrowings 20, provision for tax
10. Outstanding expense 4. 70 plus 90, 9 7 16, 160, 195, উপরে হচ্ছে কত 2 লাখ, divided by 46 plus 20, আচ্ছা 46 plus 4 50 plus 20 plus 10 80। আচ্ছা এটা কত হয়, চারটে জিরো 20/8, 20/8 মানে 2 দিয়ে 4 দিয়ে 2 5। আচ্ছা 5/2 মানে ডিভাইড করতে জানিস তো, এটা ইকুয়ালস টু 2.5:1। দেখো আনসার কি আছে। আচ্ছা এটার মানে কি, এটার মানে কি, তার মানে কি বুঝলাম, ধরো একটা কোম্পানির কারেন্ট রেশিও বেরিয়েছে 2.5:1, তার মানে কি আন্ডারস্ট্যান্ডিং আমাদের, রেশিও তো একটা পারপাসে আমরা ক্যালকুলেট করছি। এটা ভালো যে আমরা জানি যে আইডিয়াল কারেন্ট রেশিও হচ্ছে 2:1, মানে 1 টাকা কারেন্ট লায়াবিলিটির রেসপেক্টে 2 টাকার কারেন্ট অ্যাসেট থাকাটাকে আমরা স্ট্যান্ডার্ড ভাবি, এর তো আরো বেটার। সো এই কোম্পানি ইজ লিকুইডিটি ইজ স্ট্রং, ঠিক আছে। সামস নাম্বার 2 দেখ, যারা লং টার্ম লোন প্রোভাইড করছে তারা চিন্তা করবে। শর্ট টার্ম যারা শর্ট টার্ম মানে কি, ধরো ক্রেডিটার্সটা কি ধার দিচ্ছে 3 মাসের জন্য, যে আজকে আমার কাছ থেকে ধারে মাল কিনলে উইদিন 3 মান্থস পেমেন্ট করতে, তাহলে সেটা শর্ট টার্ম লায়াবিলিটি না, তারা তো এই লিকুইডিটি রেশিও মেজার করবে। আবার ব্যাংক যখন লং টার্ম লোন দেবে তখন তার সলভেন্সি রেশিও দেখবে। হ্যাঁ কোনটাকে, হ্যাঁ হ্যাঁ অপারেটিং সাইকেল যদি থাকে তখন অপারেটিং সাইকেলের বিচারে করা হবে শর্ট টার্ম মানে কারেন্ট আর নন কারেন্ট। সাম নাম্বার 2 তে কি বলছে বলতো, কারেন্ট রেশিও করতে বলেছে, কুইক রেশিও করতে বলেছে, দুটোই করতে বলেছে। তাহলে প্রথমে লিখি কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও ইকুয়ালস টু CA বাই CL। আচ্ছা এবার কারেন্ট অ্যাসেটস কি কি আমাদের আইডেন্টিফাই করতে হবে, গুডউইল হবে না, ইনভেন্টরি, সো ইনভেন্টরি শর্টে লিখছি প্লাস ট্রেড রিসিভেবল। আচ্ছা এখানে একটা প্রশ্ন, ট্রেড রিসিভেবল আমি গ্রস নেব না নেট নেব, মাথায় রাখবে যখন আমরা কারেন্ট রেশিও লিকুইডিটি রেশিও ক্যালকুলেট করব আমরা প্রভিশন বাদ দেওয়ার পর যে ট্রেড রিসিভেবল পড়ে থাকে তাকে নেব। আমি এখানে নোট করে রাখছি कि while calculating current ratio, while calculating current ratio we should take net TR, net TR মানে after deducting provision, ठीक है ना। so TR ব্র্যাকেটে দেব net। next শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে নেব। নেক্সট এক্সপেন্স পেইড ইন অ্যাডভান্স আসবে, মানে অ্যাডভান্স এক্সপেন্স মানে প্রিপেইড, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আর অ্যাক্রুড ইনকাম চলে আসবে কারেন্ট অ্যাসেটস। অ্যাক্রুড ইনকাম মানে যে ইনকামটা ডিউ হয়েছে বাট আমি এখন হাতে পাইনি, পাবো। শর্ট টার্ম প্রভিশন তো নিচে কারেন্ট লায়াবিলিটির পার্ট, শর্ট টার্ম প্রভিশন। আর কি আছে, শর্ট টার্ম বরোয়িংস আর ট্রেড পেয়েবল, এক্সপেন্সেস পেয়েবল মানে কারেন্ট লায়াবিলিটি, এক্সপেন্সেস পেয়েবল। এনিথিং এলস? এবার ভ্যালু পুট করি, ইনভেন্টরি কত আছে বল আমাকে, 2.5 লাখ। টিআর কত আছে, 1,30,000। ইনভেন্টরি কত আছে, ও ইনভেস্টমেন্ট কত আছে 30,000। অ্যাডভান্স এক্সপেন্স, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 40। অ্যাক্রুড ইনকাম 10। আর এদিকে শর্ট টার্ম প্রভিশন বল 20,000, 30,000।
95 5,000। এবার টোটাল আপ করি, 2.5 লাখ প্লাস 1 30 প্লাস 30 প্লাস 20 প্লাস 40 প্লাস 10, 4,80,000 ওপরে, নিচেরটা কর 1.45 1.5 লাখ। তো 4,80,000 বাই 1.5 লাখ 3.2:1, 3.2:1। ঠিক আছে, এইবার কুইক রেশিও ফর্মুলা লিখবো, কুইক রেশিও নাম্বার 2। আচ্ছা, যার নাম কুইক তার নামই লিকুইড, তার নামই অ্যাসিড টেস্ট রেশিও। এটা কি করব, টোটাল কারেন্ট অ্যাসেট থেকে কি কি বাদ যায়, ইনভেন্টরি, প্রিপেইড বা অ্যাডভান্স এক্সপেন্স। কারেন্ট লায়াবিলিটি সেম থাকে, তাহলে এখানে টোটাল অফ কারেন্ট অ্যাসেট কত বার করে রেখেছি, 4,80,000 না, তার থেকে বাদ দিয়ে দেবো ইনভেন্টরিকে। ইনভেন্টরি কত আছে, 2.5 লাখ। আর প্রিপেইড এক্সপেন্স, স্যার অ্যাডভান্স এক্সপেন্সটাই প্রিপেইড এক্সপেন্স, 20,000। নিচে কারেন্ট লায়াবিলিটি কত, 150। তো 4,80,000 থেকে 270 বাদ যাবে, 210 10 লাখ। So 210 by 150, 1.4:1, 1.4:1। Is it good liquid ratio? Yes. 1:1 is ideal, তার চেয়ে বেটার। ঠিক আছে, সো 1:2 হয়ে গেল। এবার দেখ সামস নাম্বার 3 হচ্ছে সেই টাইপের সামস যেখানে কিনা ওই আমাদেরকে বলতে হবে যে রেশিওটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। যেটা সিবিএসই তে দেখো এসছে 2023 তে, খুব ভালো করে বুঝবে। বলছে কারেন্ট রেশিও অফ আ কোম্পানি ইজ 2:1। বর্তমানে একটা কোম্পানির কারেন্ট রেশিও 2:1, দ্যাট ইজ দ্য এক্সিস্টিং রেশিও। সো রাইট নাও দ্য গিভেন কারেন্ট রেশিও কি আছে, গিভেন কারেন্ট রেশিও is 2:1। আচ্ছা, তার মানে কি বলতে পারি, মানে কারেন্ট অ্যাসেট যদি 2 লাখের থাকে, কারেন্ট লায়াবিলিটি আছে 1 লাখ, বলতে পারি স্যার 1 লাখের কারেন্ট লায়াবিলিটি 2 লাখের কারেন্ট অ্যাসেট হলে তবেই তো 2:1 হয়। এবার অনেকে বলবে স্যার শুধু কি 2 লাখ আর 1 লাখ হলে হয়, 20 আর 10 হলেও তো হয়। ইয়েস, যে কোনো একটা ফিগার নাও যার উপর বেস করে 2:1 হয়। কেন নিচ্ছি এটা, চিন্তা করতে আমাদের সুবিধা হবে যে বর্তমানে এই কোম্পানির কারেন্ট অ্যাসেট ধরো 2 লাখ টাকার আছে আর কারেন্ট লায়াবিলিটি কত আছে, 1 লাখ টাকা। এবার একটা কেস ওরা বলছে স্টেট গিভিং রিজনস which of the following suggestions would improve the ratio, which would reduce and which would not change। নিচে কতগুলো ট্রানজাকশনস বলে দিয়েছে, তোমাকে অ্যানালিসিস করতে হবে, করে বলতে হবে ওই পার্টিকুলার ট্রানজাকশন এই রেশিও কি ইমপ্রুভ, রিডিউস নাকি সেম রাখছে। যেমন প্রথমটা দেখো কি বলছে, কেস নাম্বার 1, পারচেজ গুডস অন ক্রেডিট। চিন্তা করতে হবে এখানে যে গুডস যদি আমি ধারে কিনি, এটা কাকে কাকে এফেক্ট করবে, বিজনেসের স্টককে এফেক্ট করবে। গুডস কিনছি মানে আমার স্টক বাড়বে, আর যাদের কাছ থেকে কিনছি তারা কি আমার ক্রেডিটার্সও বাড়বে। ধরো আমি মন থেকে নিলাম যে আমি 10,000 টাকা গুডস পারচেস করেছি অন ক্রেডিট, তা স্টকও বাড়ছে, ক্রেডিটার্সও বাড়ছে। স্টক পার্ট অফ কারেন্ট অ্যাসেট অর কারেন্ট লায়াবিলিটি, স্টক মানে তো ইনভেন্টরি। তাহলে এই বাড়াটা মানে 2 লাখের সাথে আরো 10,000 প্লাস হচ্ছে এই ট্রানজাকশনে। আবার ক্রেডিটার্স বাড়ছে মানে ক্রেডিটার্স পার্ট অফ কারেন্ট লায়াবিলিটি, তার মানে নিচে গিয়ে আরো প্লাস 10 হচ্ছে। না স্যার,
নমিনেটর আর ডিনোমিনেটরে যদি সেম অ্যামাউন্ট প্লাসও হয়, তাতে দেখো ভ্যালুটা কেমন হবে। তাহলে ওপরে কত হচ্ছে 2,10,000 আর নিচে কত হচ্ছে 1,10,000। 210/1,10,000 করলে ম্যাথমেটিক্যালি ফিগারটা দাঁড়াচ্ছে 1.210/110, 1.90। নমিনেটর এবং ডিনোমিনেটর যদি সেম অ্যামাউন্ট দিয়ে ইনক্রিজ করে, রেশিও আলটিমেটলি ডিক্রিজ করে। আগে ছিল কত? 2:1। এখন এই ট্রানজাকশনটির ইম্প্যাক্ট যখন এই রেশিওতে ফেললাম, তখন রেশিওটা হয়ে গেল 1.9, যেটা 2 এর থেকে কমে গেল। তার মানে এর সলিউশনটা কি বলতো? দ্য রেশিও উইল রিডিউস অর ডিক্রিজ। রিজন দিতে বলেছে, রিজনটা কি দেবে? পারচেজ of goods on credit will increase current assets and current liability by equivalent amount দিয়ে বাড়বে current asset and current liability, and thereby the ratio will decrease. আনসার কি আছে দেখো তো, প্রথমেরটা রিডিউস। ফিল করতে পারলে কিভাবে ডিসিশনটা নিলাম। সেকেন্ড কেস দেখো কি বলছে। নাম্বার 2, পারচেস অফ গুডস আগেন্স্ট চেক। এবার দেখ, এই জিনিসগুলো যদি একটা বাচ্চার অ্যাকাউন্টসের বেসিক না থাকে, তাহলে এই জিনিসগুলো আমি হাজার চেষ্টা করলেও তাকে ফিল করাতে পারবো না। সাজ্জাদ, ওই আর একটা ছেলে কি সাকিব, ইভেন সাহিল তো আমার কাছে আসছে। পারচেস অফ গুডস আগেন্স্ট চেক। সাহিল বলতো, আমি গুডস কিনছি চেক দিয়ে, এই ট্রানজাকশন কাকে কাকে এফেক্ট করবে? তার জন্য কি জার্নালটা জানতে হবে যে গুডস পারচেস করলে আমার স্টক কি হবে, বিজনেসের স্টক বাড়বে না কমবে? স্টক বাড়ে। আর চেকে কি এফেক্ট হবে? চেক মানে ব্যাংক কমবে। এবার একটা জিনিস খেয়াল কর, স্টক পার্ট অফ কি? ইনভেন্টরি। मतलब ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট না কারেন্ট লায়াবিলিটি? তাহলে কারেন্ট অ্যাসেট বাড়ছে, আবার ব্যাংক কমছে, মানে কেন? ব্যাংক কিসের মধ্যে পড়ে? কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেটও কমছে। তার মানে যত টাকা, ধরো এটা 5,000 টাকার ট্রানজাকশন, তাহলে এটার জন্য প্লাস হলো 5,000, আবার এটার জন্য মাইনাস হলো। তার মানে আলটিমেটলি তো উপরে কারেন্ট অ্যাসেট 2 লাখই রইল। ফিল করতে পারলাম না? আমরা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি কি ধরেছি? 2 লাখ বাই 1 লাখ। যদি এই ট্রানজাকশন ইম্প্যাক্ট আমি এই ট্রানজাকশনে দেখি যে প্লাস হলো 5,000 আবার মাইনাসও হলো 5,000, কারণ আমি যদি 5,000 টাকার গুডস চেক দিয়ে কিনি, আমার ব্যাংক 5,000 কমেছে, তার জন্য কারেন্ট অ্যাসেট কমলো, আবার স্টক 5,000 বেড়েছে, কারেন্ট অ্যাসেট বাড়লো। তার মানে তো কারেন্ট অ্যাসেট রিমেন সেম, কারেন্ট লায়াবিলিটি তো কিছু নেই। তার মানে 2 লাখ বাই 1 লাখ মানে 2:1ই থাকছে। সো কি লিখবো? the ratio will not change. আনসার কি আছে দেখতো? the ratio will not change. আচ্ছা, যদি রিজন লিখতে বলে কি রিজন লিখবে? কে purchase when goods are purchased against check, it increases the stock as well as the bank but decreases the bank. So both are part of current assets, so the current assets remain unaffected. So ultimately the ratio will not change. English medium আশা করি লিখতে পারবে। Next, number 3. Sale of goods costing 50,000 for 60,000 on credit. দেখো, আমি মাল বিক্রি করছি। কত টাকার মাল বিক্রি করছি? স্যার বিক্রি যখন করি তখন তো আমরা প্রফিটে মাল বেচি। 50,000 কস্ট প্রাইসের মালটা 60,000 এ বেচছি। তাহলে এখানে ইম্প্যাক্ট পড়ছে কোথায়? আমার ডেটাস কত টাকার বাড়বে? 60,000। ধারে মাল বিক্রি করছি, ডেটাস উইল ইনক্রিজ বাই 60।
স্টক কমবে, 50,000 স্টক কমবে, আর প্রফিট 10,000 বাড়বে। তো কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটির মধ্যে কোনটা কোনটা? ডেটাস আর স্টক। প্রফিট তো কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটির পার্ট না স্যার, প্রফিট তো ক্যাপিটালে গিয়ে অ্যাড হয়। এ বিতাঙ্কর শোন বাবা, এত হালকা ভাবে নিস না। সো ডেটাস পার্ট অফ কারেন্ট অ্যাসেট, তাহলে কারেন্ট অ্যাসেটে বাড়ছে কত ডেটাস জন্য? +60, আর স্টকের জন্য কমছে কত? -50। তো +60 -50 মানে +10, তার মানে উপরের ইম্প্যাক্টটা কি? 210। কারেন্ট লায়াবিলিটি কি থাকছে? 1 লাখ। তার মানে আমি যদি কারেন্ট রেশিওটা দেখি, ওপরে হচ্ছে 2 লাখ ছিল আর নিচে 1 লাখ, আমার কি হচ্ছে? ডেটাস বাড়ছে +60 আর -50, তাহলে আলটিমেটলি সিএল তো সেম থাকছে, তাহলে 210/1 লাখ। তো রেশিও কি হবে? ইনক্রিজ করবে, 2.1:1 হবে, 2.1:1। সো লিখবো কি? দ্য রেশিও উইল, বল না, প্রফিটটা এখানে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটিকে ইম্প্যাক্ট করছে না, প্রফিট গিয়ে ক্যাপিটাল এফেক্ট করে। সো দ্য রেশিও উইল ইমপ্রুভ। আনসার কি আছে দেখো? ইমপ্রুভ। নেক্সট কেস কি আছে? দাঁড়াও, আচ্ছা এটা শুভ্রনীল ট্রাই করো তো দেখি। সেল আ নন কারেন্ট অ্যাসেটস at a slight loss। আমি যে কোনো একটা ভ্যালু ধরি না, ধর নন কারেন্ট অ্যাসেটটার ভ্যালু আছে 50,000 টাকা, বেচেছি 40। আচ্ছা, তাহলে নন কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করলো, নন কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করলো, তাতে তো কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি কিছু যায় আসে না। কিন্তু 50-এর মাল 40-এ বেচলাম, টাকাটা তো এলো, ক্যাশ বা ব্যাংকে ঢুকলো, তাহলে ক্যাশ ব্যাংক কি হবে? ইনক্রিজ হচ্ছে, আর লসটা ক্যাপিটাল ইম্প্যাক্ট নেবে, লস ছাড়ো, তাহলে আলটিমেটলি কি? ক্যাশ ব্যাংকটা বাড়ছে। ক্যাশ ব্যাংক কার পার্ট? কারেন্ট অ্যাসেটস এর পার্ট, তাহলে কারেন্ট লায়াবিলিটিতে কোনো ইম্প্যাক্ট করছে না। তার মানে কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি, ওপরে 2 লাখ ছিল, সেখানে আমার +40, নিচে তো 1 লাখ অ্যাজ ইট ইজ থাকছে। এই 40টা কিন্তু আমি মন থেকে ধরে নিয়েছি, তুমি 40 না 20 10 যাই ধরবে না, মোদ্দা কথা ওপরে কারেন্ট অ্যাসেটটা বাড়বে, তাহলে রেশিও কি হবে? ইমপ্রুভ করবে। 2.4:1 মানে কি? রেশিও ইমপ্রুভ করছে, এগুলো নিজের আন্ডারস্ট্যান্ডিং। সো আমি লিখে দেবো সলিউশন কি? দ্য রেশিও উইল ইমপ্রুভ। কেন ইমপ্রুভ করলো? বলবো যে সেল অফ নন কারেন্ট অ্যাসেটস ডাজ নট এফেক্ট the current liability, but it affects the current assets, because the amount realized by sale of non-current assets that affects current assets. Okay, so since the current asset increases but the current liability remains unchanged, so ultimately the ratio will improve. So the ratio will improve. See the answer? আর আছে? লাস্ট ওয়ান কি আছে বলো? Payment of declared dividend। Sorry. Payment of declared dividend। আচ্ছা, ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে জার্নাল কি হয়? ডিভিডেন্ড পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। তো ডিভিডেন্ড পেয়েবল তো কারেন্ট লায়াবিলিটির পার্ট, ও কমছে, আবার ক্যাশ অ্যাট ব্যাংক তো কারেন্ট অ্যাসেটস, ও কমছে, তাহলে সেম অ্যামাউন্টের কারেন্ট লায়াবিলিটিও কমছে, কারেন্ট অ্যাসেটও কমছে। না, ডিভিডেন্ড পেয়েবল মানে দ্যাট ওয়াজ দ্য লায়াবিলিটি। তো ডিভিডেন্ড পেয়েবল মানে কি? ডিক্লেয়ার হয়ে গেছে মানে দ্যাট হ্যাজ বিন আ পেয়েবল অ্যামাউন্ট, ওটা কারেন্ট লায়াবিলিটি। ওটা যখন তুমি পেমেন্ট করছো, কারেন্ট লায়াবিলিটিও কমছে, কারেন্ট অ্যাসেটসও কমছে। এবার তোরা বলতো দেখি, মনে হতে পারে যে স্যার সেমই থাকবে, ধরুন 2 লাখ থেকে আপনার 10,000 কমলো,
আর 1 লাখ থেকে 10,000 ধরলো, তাহলে কত হলো বলতো? 190/90। তুই ক্যালসি ধরে দেখবি 190/90 করলে 2.11 সামথিং হবে। তার মানে রেশিও কি হয়? ইমপ্রুভ করবে। মানে নমিনেটর ডিনোমিনেটর যদি সেম অ্যামাউন্টে মাইনাস করি, রেশিও ইমপ্রুভ। আবার নমিনেটর ডিনোমিনেটর যদি সেম অ্যামাউন্টে প্লাস করি, রেশিও উইল ডিক্রিজ। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো আনসার, the ratio will improve. ক্লিয়ার? দুটো টাইপের সামস আমরা করে নিলাম আজকে, একটা সিম্পল টাইপ সামস আর একটা হচ্ছে এই যেখানে কিনা তোমাকে আলটিমেটলি এটা বলতে হবে যে রেশিও ইমপ্রুভ করবে নাকি রিডিউস করবে নাকি নো চেঞ্জ থাকবে। আর একটা ইকুয়েশন বেস সামস করে নেই, এই কথা নয় প্লিজ। যেমন দেখো পেজ নাম্বার 5.137 সামস নাম্বার 12 দেখো, পেজ নাম্বার 5.137 sums number 12b। 12b देखो CBSE sample paper 2015, current ratio given 2.5:1, quick ratio given 0.95:1, current assets value বলে দিয়েছে 17 lakh, calculate current liability, quick asset and inventory। তো given কি কি আগে দেখি। current ratio equals to আমরা জানি কি CA/CL। তো কারেন্ট রেশিও কত দেওয়া আছে? 2.5/1 equals to CA/CL। এখান থেকে লিখতে পারি CA equals to 2.5 CL, diagonally multiply করলাম, CA into 1 equals to CA, CA equals to 2.5 CL। এর আগে এগোতে পারবো না, এগোতে পারবো কি? কারেন্ট অ্যাসেট বলা আছে না, তাহলে তো লিখতে পারি 2.5 CL equals to 17 লাখ। তাহলে CL equals to কত? 17 লাখ বাই 2.5। আচ্ছা 2.5 ওপরে কত দিয়ে ইনটু করতে হবে? 10, 5 দিয়ে 2, 5 দিয়ে 5, 5 দিয়ে 3 5 15, 2 0 4 5 20, 34,000 into 2, 68,000। 68, 3,40,000 এটা, 6,80,000। তাহলে কারেন্ট লায়াবিলিটি আমি পেয়ে গেলাম যেটা চেয়েছিল সামসে। এবার নেক্সট লিখছি কুইক রেশিও ইকুয়ালস টু CA মাইনাস ইনভেন্টরি বাই CL। স্যার কুইক রেশিওর ফর্মুলা তো মাইনাস প্রিপেইড এক্সপেন্স। এবার দেখ এই ফর্মুলাটা তুই কাজ করতে পারবি না, কারণ এখানে দুটো জিনিস তোর আননোন হয়ে যাচ্ছে। তুই CA জানিস, CL জানিস, ইনভেন্টরি জানিস না, প্রিপেইড এক্সপেন্সও জানিস না। তো প্রিপেইড এক্সপেন্স যখন বলা নেই, তোকে ধরে নেবো যে দেয়ার ইজ নো প্রিপেইড এক্সপেন্স। না ইচ্ছা মতো না, যদি প্রিপেইড এক্সপেন্স আমি এখানে ধরি যে দেয়ার ইজ এ ভ্যালু, তাহলে আমি সাম সলভ করতে পারবো না। যেহেতু অঙ্কে প্রিপেইড এক্সপেন্স বলা নেই, ইন দ্যাট কেস উই উইল অ্যাসিউম যে দেয়ার ইজ নো প্রিপেইড এক্সপেন্স, আর উই ক্যান অ্যাসিউম দ্য প্রিপেইড এক্সপেন্স টু বি 0। ইজ দ্যাট ওকে? সো কুইক রেশিও কত আছে? 0.95/1। CA তো 17 লাখ মাইনাস ইনভেন্টরি বাই CL কত বেরিয়েছে? 6,80,000। কোনাকুনি গুণ করলে কি হয়? 17 লাখ মাইনাস ইনভেন্টরি ইকুয়ালস টু 680 into 90.95। কি করে করবো বলতো? 6,80,000 into 0.95 মানে
95 আর পয়েন্ট উপর থেকে তুলে দিলে নিচে 100, দুটো জিরো কেটে দিলাম। এটা কত হয়? 6800 ইন্টু 95, 6,46,000। তো 17 lakh minus inventory equals to 6,46,000. Therefore 17 lakh minus 6,46,000 equals to inventory ওদিকে গিয়ে কি হয়ে গেল প্লাস, তাহলে ইনভেন্টরি ইকুয়ালস টু কত এলো? 17 লাখ থেকে 6,46,000 মাইনাস করলে 10,54,000। আমার জানতে চেয়েছিল কি ইনভেন্টরি, কারেন্ট লায়াবিলিটি আর কুইক অ্যাসেট। আচ্ছা কুইক অ্যাসেট মানে তো সিএ মাইনাস ইনভেন্টরি। সো লিখে দিই কুইক অ্যাসেটস ইকুয়ালস টু সিএ মাইনাস ইনভেন্টরি। সিএ জানো কত? 17 লাখ মাইনাস ইনভেন্টরি কত বেরোলো? 10,54,000। কত হয় রে? 6,46,000। না, শুধু কুইক অ্যাসেটটা। কুইক রেশিওতে কুইক অ্যাসেট বাই সিএল, কুইক রেশিওতে আমরা করি কুইক অ্যাসেট বাই সিএল। এখানে কুইক অ্যাসেটটা চেয়েছে যেটা সিএ মাইনাস ইনভেন্টরি, লিকুইড অ্যাসেট। যার নামই কুইক অ্যাসেট তার নামে লিকুইড অ্যাসেট। সো এই টাইপের সামস কিছু আছে। এই তিনটে টাইপের সামস আমাদের কারেন্ট রেশিও আর কুইক রেশিওতে কভার হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে হোমওয়ার্ক বেরোচ্ছে দেখো, সেই সামস নাম্বার 1 থেকে এই আপ টু সামস নাম্বার 25B, 1 to 25B। এবার তোমরা বলবে স্যার আমরা এত সামস করব কি করে? as much as possible চেষ্টা করবে, বাদ দিয়ে করবে, কিন্তু অন্তত যেগুলো নিচে সিবিএসসি লেখা আছে সেগুলো মাস্ট ট্রাই করবে অবশ্যই। আর এগুলো থেকে দুটো একটা বাদ দিয়ে জাম করে করবে। যদি দেখো যে সিমিলার টাইপ পারবো তাহলে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, বলো আপ টু দিস কারো কোনো কোয়েশ্চেন? আমরা রেশিওর মধ্যে ঢুকে গেলাম।